নমস্কার আদাব, আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাচ্ছি বারাসাত এলাকার সম্ভ্রান্ত একজন কৃষক মধুসূদন বাগচির কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। মধুসূদন বাগচি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বারাসাত এলাকার একজন সম্ভ্রান্ত কৃষক। ওনার চাষের ভালো চাল অনেক বড় বড় কোম্পানি কিনে থাকে। মধুসূদন গ্রামে তার স্ত্রী শ্রাবণী এবং ছেলে সুমিতের সঙ্গে থাকে। 2012 জুনে কেউ একজন মধুসূদনের ট্রাক্টরে হুমকি চিঠি রেখে যায়, যেটায় দাবি করা হয় ওর থেকে ওর পরিবারের সুরক্ষার জন্য 50,000 টাকা। টাকাটা ওর ট্রাক্টরের সিটের নিচে রেখে গ্রামের বাইরে মন্দিরের কাছে ট্রাক্টরটি রেখে আসতে বলা হয়। চিঠিতে লেখা ছিল এটা যদি না করা হয় তাহলে ওর স্ত্রী আর ছেলেকে এর পরিণাম ভুগতে হবে। তার স্ত্রী শ্রাবণীর মনে হয় মধুসূদনের টাকাটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু সে মনে করে এটা করলে ওই লোকগুলোর দাবি বেড়ে যাবে। মধুসূদনের মনে হয় এই কাজটি নকশালদের, আর সে পুলিশে রিপোর্ট করে। পুলিশ ওকে ট্রাক্টরে টাকা রাখতে বলে আর ভরসা দেয় যে পুলিশ অপরাধীদের ঠিক ধরে ফেলবে। মধুসূদন সেটাই করে, আর পুলিশ সারা রাত ধরে অপরাধীদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু টাকা নিতে কেউ আসে না। পুলিশ মধুসূদনকে বলে যে এতে নকশালদের কোনো হাত নেই, কারণ পুলিশের সূত্র বলছে যে আপাতত এই এলাকায় কোনো নকশাল নেই। মধুসূদন আর শ্রাবণী ভয় পেয়ে যায়। নিজেদের সুরক্ষার জন্য মধুসূদন বাড়িতে অনেকগুলো তালা লাগায়, আর দেবু নামের একজনকে সুমিতকে বাড়ি থেকে স্কুলে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার দায়িত্ব দেয়। যখনই ও বাড়ির বাইরে যায় খুব ভয় পেয়ে যায়। একদিন রাত্রে যখন শ্রাবণী সুমিতকে টয়লেটের জন্য বাড়ির বাইরে নিয়ে যায়, তখন ও আরো ভয় পেয়ে যায়। মধুসূদনকে টয়লেট বাড়ির ভিতরে বানাতে বলে। কিছুদিন পর যখন শ্রাবণী মাঝরাতে টয়লেট যাবার জন্য ওঠে, তখন মধুসূদনকে ওর সাথে যেতে বলে। সেখানে 6 জন লোক ওদের উপর হামলা চালায়, যাদের মুখ ঢাকা ছিল। মধুসূদন আর শ্রাবণীকে বেঁধে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়, আর সুমিতকেও বেঁধে ফেলা হয়। ওরা বাড়িতে লুটপাট করার পর মধুসূদনকে মেরে ফেলে। যখন শ্রাবণীর জ্ঞান আসে, সে কোনো রকমে নিজের হাত খুলে সুমিতের বাঁধন খুলে দেয়। তারপর সে মধুসূদনের লাশ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু তারা কিছু জিজ্ঞাসা করার আগেই শ্রাবণী অজ্ঞান হয়ে যায়। সুমিতও কিছু বলার অবস্থায় ছিল না। মধুসূদনের লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়, আর শ্রাবণীকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ওর মা সুবর্ণলতা তার গ্রাম থেকে এসে ওর দেখাশোনা করতে থাকে। পুলিশ তদন্ত শুরু করে। গ্রামের 2 জন লোক হরিনাথ আর গোপাল দাস পুলিশকে বলে যে ওরা যখন ভোর 4:30টার সময় মাছ ধরতে যাচ্ছিল, তখন ওরা জঙ্গলে 6 জন লোককে পালাতে দেখেছে। পুলিশ বুঝে যায় যে কেউ না কেউ ওদের রাস্তার দিকে নিশ্চয়ই যেতে দেখেছে। গ্রামের বাইরে একজন হোটেলওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে সকালে কাউকে দেখেনি, কিন্তু গত রাত্রে 1:15 নাগাদ 6 জন লোক তার হোটেলে 3টে বাইকে করে আসে, খাবার খায় এবং নেশা করে। পুলিশের সন্দেহ হয় যে এই সেই 6 জন লোক যারা মধুসূদনকে খুন করেছে। পুলিশের এটা কোনো ব্যক্তিগত শত্রুতা বলে মনে হচ্ছিল। যখন এই অ্যাঙ্গেল থেকে তদন্ত শুরু করা হয়, তখন জানা যায় যে গ্রামের কিছু কৃষক মধুসূদনের ক্ষেতে ধানের ফলন ভালো দেখে তাকে হিংসা করে। হাসপাতালে শ্রাবণী বলে যে ওর বাড়িতে যে লকার লুট করা হয় তাতে অনেক গয়না ছিল আর 1 লাখ টাকা নগদ ছিল। খুনের ব্যাপারে গ্রামের কৃষক সত্যজিৎকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাতেও কিছু জানা যায় না। কিন্তু তখনই মধুসূদনের ছেলে কথা বলতে শুরু করে। সে জানায় অপরাধীরা তার মায়ের সঙ্গে খারাপ কিছু করছিল। হাসপাতালের ডাক্তার পুলিশকে বলে যে শ্রাবণীকে গণধর্ষণ করা হয়েছে। শ্রাবণী ভেঙে পড়ে আর পুলিশকে বলে এটা সত্যি। সুমিত পুলিশকে আরো বলে যে ওদের মধ্যে একজন হামলাকারী বাকিদের আটকানোর চেষ্টা করছিল। পুলিশ অবাক হয়ে যায়, আর তখন সুমিত বলে যে সেই লোকটার মুখও দেখেছিল যে অন্য ডাকাতদের আটকানোর চেষ্টা করছিল। ও সেই লোকটার নাম জানে না, কিন্তু ও তাকে অনেকবার ও দিদিমার বাড়ি বেহালাতে দেখেছে। পুলিশ এই অপরাধের উদ্দেশ্য জানার চেষ্টা শুরু করে। এর কারণ কি শ্রাবণী, নাকি মধুসূদন বাগচির শ্রাবণীর বাপের বাড়ি এলাকার সঙ্গে অন্য কোনো সম্পর্ক ছিল? পুলিশ যখন বেহালার এই অচেনা লোকটাকে খুঁজছিল, তখন তারা অপর্ণা নামের একজন মহিলার সঙ্গে যোগাযোগ করে। এবার তারপর হ্যালো হ্যালো অপর্ণা, ওখানে সব ঠিক আছে তো? অমিত, এখানের অবস্থা খুব খারাপ। তোমরা কি করেছো? আরে এসব কি হচ্ছে? আরে আমি কিছু করিনি রে বাবা, কিছু করিনি। ব্যাপারটা হাত থেকে বেরিয়ে গেছে। আমি ওদের আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি। অমিত দেখো, এখানের অবস্থা খুব খারাপ। আমি বলবো যে তুমি যদি কিছুদিন এখানে না আসো, সেটাই ভালো হবে। ঠিক আছে, আমি তোমায় কিছুদিন বাদে ফোন করব। ঠিক আছে। কে ছিল লোকটা? আপনার ছেলে লোকটার মুখটা দেখতে পেয়েছিল, কিন্তু নামটা জানে না। আমি ওই লোকটাকে অনেকবার দেখেছি দিদার বাড়িতে গিয়ে। আমি ওর মুখটা দেখতে পাইনি।
না হলে চিনে নিতাম কে ছিল। সুমিত, তুই ঠিক জানিস লোকটাকে আগেও দেখেছিস? হ্যাঁ মা, আমি যখন দিদার বাড়ির ওখানে ফুটবল খেলছিলাম তখন সে আমাকে ফুটবলটা দিয়েছিল। ওই লোকটাকে আমি ওখানেই দেখেছি। আপনি কিছু আন্দাজ করতে পারেন লোকটাকে? না স্যার, আমার তো কিছুই জানা নেই। এনার শ্বাসনালী পুরোপুরি ফেটে গিয়েছে, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। বডি বাড়ির লোককে দেওয়া যেতে পারে? আজ সন্ধ্যের মধ্যে বডি দেওয়া যেতে পারে। একবার আমি ওকে এখানেও দেখেছিলাম যখন ও আমাকে ফুটবলটা ফেরত দিয়েছিল। থ্যাংক ইউ কাকা। আর দু একবার তো আমি আমার দিদার বাড়ির সামনে থেকে যেতে দেখেছি ওকে। বাবু, লোকটা ট্রাক্টরে আসতো? হ্যাঁ ইন্সপেক্টর আঙ্কেল, লাল ট্রাক্টরে। ওর কাছে ট্রাক্টর আছে মানে এও চাষি হতে পারে। আর এই গ্রামেরই হওয়ার ফুল চান্সেস রয়েছে। ইনফরমারদের লাগিয়ে দাও, খোঁজ নাও যে লাল ট্রাক্টরওয়ালাকে। স্যার, সুমিত, একটা কথা শোন, তোর বাবা আর কোনোদিন ফিরে আসবে না। এখন শুধু তুই আর আমি, শুধু আমরা দুজন। মা শ্রাবণী, তুই চাইলে আমি এখানে কিছুদিন থেকে যাব কি? না মা, এখন থেকে তো একলা থাকার অভ্যেস করতে হবে। তুমি আর কতদিন সঙ্গে থাকবে? তুই অনেক সহ্য করেছিস। মা দুর্গা তোকে শক্তি দিক। ওই বদমাশগুলো ওদের পাপের যোগ্য শাস্তি নিশ্চয়ই পাবে। হ্যাঁ মোহিত, বল কি খবর? স্যার, এই গ্রামে অনেকগুলো চাষি রয়েছে আর অনেকের কাছেই ট্রাক্টর আছে। লাল ট্র্যাক্টর কজনের কাছে আছে? অনেকেরই আছে স্যার। এই বাজে খবরটা দেওয়ার জন্য তুই ফোন করেছিস আমায়? ঝটপট আমায় আসল খবরটা বল। স্যার, মধুসূদন বাগচির কেসের সঙ্গে এই খবরের কোনো যোগাযোগ আছে কিনা সেটা বলতে পারবো না। খবরটা কি? খবরটা হলো যে গত 15ই জুন থেকে একটা চাষিকে এই গ্রামে দেখতে পাওয়া যাচ্ছে না। 15ই জুন? আর সেই রাতেই বাগচি খুন হয়েছিল। নামটা বল। অমিত চন্দ্র সেন, এই গ্রামেই থাকে। অমিত চন্দ্র সেন?
আমি চিনি তো ওকে। ও আমার বাপের বাড়ি বেহালারই ছেলে। অমিত তো আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই থাকে। অমিতের আপনার স্বামীর সঙ্গে কি সম্পর্ক? কিছুই না স্যার, এমন কিছু না যেটা আমি জানি। ও তো চালের চাষ করে, পয়সাওয়ালা। ওর আমার স্বামীর সঙ্গে কি সম্পর্ক হতে পারে? বলুন। অমিত চন্দ্র সেন। আমার স্বামী। কি হয়েছে? আমি জানি না উনি কোথায় আছেন, আমি সত্যি জানি না। ও 15ই জুন এখান থেকে গেছে আর আজ 23শে জুন, 8 দিন কেটে গেছে আর আপনি জানেন না আপনার স্বামী কোথায়? ও কখনো কখনো কাজের জন্য কলকাতায় যায়। ওনার নাম্বারটা তো আছে আপনার কাছে? আগে হ্যাঁ, 444-675-545, কিন্তু ফোনে পাচ্ছি না। সুইচ অফ করে রেখেছে। মৌসুমী দেবী, আপনার স্বামীর একটা ফটো চাই। হ্যাঁ, এটা ওই লোকটারই ছবি। শ্রাবণী, মনে করে দেখুন কি কানেকশন হতে পারে অমিতের আপনার স্বামীর সঙ্গে। ও কিন্তু বাকিদের আপনার উপর হামলা করা থেকে আটকাচ্ছিল। আমরা এসব করতে এখানে আসিনি। এই যদি এটা করতে না চায় ওকে অন্য ঘরে নিয়ে যা, নিয়ে যা এখান থেকে। আরে তোমরা কিন্তু ঠিক করছো না। দেখুন, এটাই স্বাভাবিক যে অমিত আপনাকে আর আপনার মাকে চিনত, তাই হয়তো চাইনি যে যেটা আপনার সঙ্গে হয়েছে সেটা হোক। ও লোকগুলোকে আটকাতে পারেনি, আপনাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু আপনার স্বামীর খুনের সময় ও তো বাকিদের সঙ্গেই ছিল। আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিছুই জানি না যে আমার স্বামীর সাথে এই লোকটার কি সম্পর্ক, আর ও আমার স্বামীকে কেন মেরেছে। আমি কিচ্ছু জানি না স্যার। ঘটনার রাতে সুমিত যাকে দেখেছিল সে ছিল শ্রাবণীর গ্রামের একজন কৃষক অমিত চন্দ্র সেন। পুলিশ অপরাধীর নাম তো জেনে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত খুনের উদ্দেশ্য বোঝা যাচ্ছিল না। মধুসূদন বাগচির পরিবারের উপর এমন নিষ্ঠুর হামলা কেন করা হয়েছিল, এই ধাঁধার উত্তর পাওয়া বাকি ছিল। স্যার, অমিতের ফোনটা এখনো বন্ধ করা আছে, তবে ওর বাড়ির ওপর সাদা পোশাকে পুলিশ 24 ঘন্টা নজর রাখছে। মধুসূদনের ফোন রেকর্ড থেকে এর ব্যাপারে কিছু জানতে পারলে? না স্যার, ওদের দুজনের মধ্যে কোনো কানেকশন পাওয়া যায়নি। আমি বেহালা আর তার আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে খোঁজ নিয়েছি, কোনো পুলিশ স্টেশনেই অমিত চন্দ্র সেনের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। স্যার, এই 5টা লোক যখন শ্রাবণীকে রেপ করতে যায় তখন অমিতই কিন্তু সেটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। হতে পারে ওর উদ্দেশ্য ছিল মধুসূদনকে মারা এবং লুট করা। বাকি যা কিছু হয়েছে কোইন্সিডেন্স, সেটার কোনো প্ল্যান ছিল না। অমিতের ফোন রেকর্ড পেয়েছো? কাল সকালের মধ্যে চলে আসবে। কিছু তো কানেকশন ছিলই। ওই 5 জন, ওদের কি মধুসূদনের সঙ্গে কোনো পুরনো শত্রুতা ছিল? আর অমিত শুধু সঙ্গে ছিল, কিন্তু কেন? এই কেসটা তো ক্রমশ ধাঁধা তৈরি করছে। The number you have dialed is currently switched off. যে নম্বরটি আপনি ডায়াল করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। স্যার, অমিতের শেষ লোকেশন ছিল বেহালার আশেপাশে। মানে অপরাধটা করে ও বেহালায় ফিরে যায়? হ্যাঁ স্যার, আরেকটা কথা, অমিতের ফোন রেকর্ডস থেকে জানা গেছে ও কয়েকটা নাম্বারে অনেকদিন ধরে ফোন করে আসছে। 444890-394, 444762-134, 44098789, 44769823, 44768988 স্যার। 5টা নাম্বার। মানে এই অপরাধে অমিতের সঙ্গে আরো 5 জন ছিল। এই 5 জন কারা? পঙ্কজ চৌধুরী, শ্যামল দাশগুপ্ত, নারায়ণ দেব, রঞ্জন বসু আর কমল ঘোষ। এদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি? এরা 5 জনই হিস্ট্রি শুটার স্যার। আমরা আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে খোঁজ নিয়েছি। পঙ্কজ চৌধুরী আর শ্যামল দাশগুপ্তর নাম চাঁদপুর পুলিশ স্টেশনের ডায়েরিতে আছে। নারায়ণ দেব আর রঞ্জন বসু এই দুজনের নাম রায়গাছি পুলিশ স্টেশনের ডায়েরিতে আছে। আর কমল ঘোষের নাম বিরাটি থানার ডায়েরিতে আছে। বারাসাত, বেহালা, চাঁদপুর, বিরাটি, রায়গাছি।
এই 5টা জায়গার মধ্যে কি কানেকশন থাকতে পারে? স্যার সেটা তো জানতে পারিনি, কিন্তু একটা নাম্বার আছে 444123 এই নাম্বারে অমিত গত 3 মাস ধরে কন্টিনিউয়াস ফোন করে গেছে। এই নাম্বারটা এখন বন্ধ, কিন্তু এই ফোনে লাস্ট কল ঘটনা ঘটার 2 দিন আগে 8ই জুন করা হয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই নাম্বারটা অমিত চন্দ্র সেনের নামে রেজিস্টার করা। অমিত নিজের নাম্বারে 3 মাসে এতবার ফোন করবে কেন? স্যার খুব পরিষ্কার, এই নাম্বারটা অমিত নিজের নামে নিয়েছে ঠিকই, কিন্তু এই নাম্বারটা অন্য কেউ ইউজ করছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো স্যার, এই নাম্বারে যখনই কথা বলা হয়েছে এর লোকেশন ছিল বারাসাত, তাও মধুসূদন বাগচির বাড়িতে। এই খুন হঠাৎ হয়নি, এর অনেক আগে থেকে প্ল্যান করা হয়েছে। আর এই খুনে বাড়িরই কেউ সামিল রয়েছে। স্যার শ্রাবণী? কি? হ্যাঁ, গত 3 মাস ধরে অমিত চন্দ্র সেন আপনারই বাড়ির কারোর সঙ্গে কথা বলছিল। আপনি কি বলতে চাইছেন? এই ঘটনাটা হঠাৎ করেই হয়নি, আপনার বাড়ির কেউ যুক্ত আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আমার বাড়ির ভেতর থেকে আমার উপর কে হামলা করাতে পারে? এটা আপনি আমাদের বলবেন যে আমরা কাকে সন্দেহ করব, কাকে প্রশ্ন করব। স্যার আমাদের বাড়িতে আমরা 3 জন থাকতাম, আমি, আমার স্বামী আর আমার ছেলে। স্বামী তো আর নেই। আর দেবু? দেবু কতদিন কাজ করছে এখানে? অনেক বছর ধরে কাজ করছে স্যার, কিন্তু খুবই বিশ্বাসী। ওই হুমকির চিঠিটার পর থেকে দেবুই সুমিতকে স্কুলে নিয়ে যেত আর নিয়ে আসতো। আপনার কি মনে হয় দেবু এতে সামিল হতে পারে? না স্যার, দেবু খুব বিশ্বস্ত লোক। কেউ তো আছে যার বিশ্বস্ততায় সন্দেহ করা যায়, কেউ তো আছে যে ঘর শত্রু বিভীষণ। স্যার অমিত যে নাম্বারে কল করতো সিমটা ও কিনেছিল, কিন্তু ফোনটা তো কারোর না কারোর কাছে আছে, হয়তো সেটা এখনো ইউজ করা হচ্ছে, আর সেটাই আমাদের জটটা খুলতে পারে। ফোনের IMEI নাম্বার ট্র্যাক করো, হতে পারে কোনো সূত্র পাওয়া যাবে। স্যার মধুসূদন বাগচির খুনের রহস্য এবার ধীরে ধীরে সমাধান হচ্ছিল। এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই ঘটনার পিছনে প্রধান পাণ্ডা ছিল অমিত সেন, কিন্তু তার উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে পুলিশ এটা বুঝে গিয়েছিল যে এই ঘটনার একটা সূত্রর সঙ্গে মধুসূদন বাগচির বাড়ির সরাসরি সম্পর্ক ছিল। কে ছিল সেই ঘরের শত্রু আর অমিত কাকে ফোন করত? স্যার অমিত সেনের কল অপর্ণা দত্ত নামে এক মহিলার ফোনে আসতো। এই অপর্ণা দত্তকে? বেহালাতে থাকে, অমিতের বাড়ির পাশে। শ্রাবণীর বাপের বাড়ি? অপর্ণা দত্ত? ও তো আমার বন্ধু স্যার, আমার বাপের বাড়ির পাড়াতেই থাকে। ওকে এখানে প্রায়ই আসতো? হ্যাঁ, প্রায়ই আসতো। আপনার স্বামীর মৃত্যুর পর ও এখানে আসেনি? ও ফোন করেছিল, ও কোথাও বাইরে গেছে। আপনার স্বামীর সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল? না স্যার। থ্যাংক ইউ। শ্রাবণী অপর্ণা এসবের সঙ্গে যুক্ত আছে নাকি? পুলিশ ওর নাম কেন নিচ্ছে? আমি কি করে জানবো মা পুলিশ ওর নাম কেন নিচ্ছে? বলুন। অপর্ণা দত্ত? স্যার ও আমার মেয়ে। ইন্সপেক্টর সাহেব, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। ব্যাপারটা পরিষ্কার, তোমার সঙ্গে অমিতের যোগাযোগ আছে। তুমি খুব ভালোভাবে জানো যে মধুসূদন বাগচির খুন কেন হয়েছে আর কেন তোমার বন্ধু শ্রাবণীর উপর হামলা, তুমি তো জানো। সত্যি ইন্সপেক্টর সাহেব, আমি কিছুই জানি না, সত্যি বলছি। আমি কিছুই জানি না। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। আমি বললাম না আমি কিছু জানি না। শুনুন। আরে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমার মেয়েকে? আরে আমার মেয়ে কি করেছে স্যার? মধুসূদন বাগচির খুনের হাত আছে। এটা হতে পারে না। সেটাই হয়েছে।
আমার মেয়ে এরকম করতেই পারে না। আপনার মেয়ে কি করতে পারে আর কি করেছে সেটাও নিজেই বলবে। তুমি নিজে বলবে নাকি আমাকেই মুখ খোলাতে হবে? হ্যাঁ, একটা সিম কার্ড অমিতের নামে কেনা হয়েছে, যেটা ব্যবহার করো তুমি। আর ওই নাম্বার দিয়ে অমিতের সঙ্গে তোমার কথা হয় যখন তুমি বারাসাতে থাকো শ্রাবণীর বাড়িতে। আর এই ব্যাপারটা চলেছে পুরো 3 মাস ধরে। এই হলো কল রেকর্ড। মধুসূদনের খুনের পর অমিতের সঙ্গে তোমার কথা হয়েছে এবং হচ্ছে। আর ওই 5 জন যারা এই অপরাধে সামিল, সব কটা অপরাধী, ওরা এবার তোমাদের দুজনের খুঁটি। এই ষড়যন্ত্রটা তোমার আর অমিতের, আর এই কথার পোক্ত প্রমাণ আছে। এখন তোমার কাছে দুটো রাস্তাই খোলা। আমাদের সবকিছু সত্যি বলো। এই প্ল্যানিং কে, কবে আর কেন করে? মার্ডার কেন হয়েছিল? অমিত কোথায়? আর দ্বিতীয় রাস্তা, সরি অপর্ণা, আর কোনো রাস্তা নেই। তুমি চুপ করে থাকলেও অমিতকে আমরা ঠিক খুঁজে বার করব, এখান থেকে হোক বা ওখান থেকে। কিন্তু তুমি তো অবশ্যই জেলে পৌঁছবে অপর্ণা। সাহেব, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি তো শুধু ওদের সাহায্য করছিলাম। কাদের সাহায্য করছিলে অপর্ণা? কাদের সাহায্য করছিলে তুমি? শ্রাবণী আর অমিতের। শ্রাবণীর ওপর আমার প্রথম থেকেই সন্দেহ। চলো তুমি বরং আমাদের স্টোরিটা বলো, আমাদের টাইম বাঁচবে। তাড়াতাড়ি। সাহেব, কয়েক বছর ধরে শ্রাবণী বেহালায় আসা যাওয়া করত, ওর মার দেখাশোনা করতে। তারপর? শ্রাবণী আর অমিত একে অপরকে অনেকদিন আগে থেকেই চিনত সাহেব, কিন্তু কয়েক বছর ধরে ওদের মেলামেশা বেড়ে গিয়েছিল। একে অপরকে পছন্দ করত, বা এটাও বলা যায় যে দেখা করার সুযোগ খুঁজত। সুমিতের ছুটি পড়ার সঙ্গে সঙ্গেই শ্রাবণী বেহালায় এসে অনেকদিন থাকত। ওর মা একা থাকতো, তাই মারও খেয়াল রাখতো আর অমিতের সাথেও দেখা করত। আমি একটু ঘুমোচ্ছি, 2 ঘন্টা পরে আমাকে একটু ডেকে দিস। হ্যাঁ ঠিক আছে মা। মা বল। আমি না একটু বাজার থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। সুমিত, আমি বাজারে যাচ্ছি, দিদুনকে একলা রেখে কোথাও যাবি না, ঠিক আছে? ঠিক আছে মা। শোনো, আমার হাতে 2 ঘন্টা আছে, 2 ঘন্টার মধ্যে আমায় ফিরে আসতে হবে। চলে আসবো, ভয় পাচ্ছ কেন? ব্যাপারটা এত দূর গড়িয়েছিল যে ওরা একে অপরকে ছাড়া থাকতেই পারতো না। আমি আমার স্ত্রীকে ছেড়ে দেবো শ্রাবণী। কিন্তু আমার পক্ষে এত সহজ নয় অমিত। আমার একটা ছেলেও আছে। আমাকে ছাড়া বাঁচতে পারবে? একদিন হঠাৎই শ্রাবণীর স্বামী বেহালায় চলে আসে। উনি এসে জানতে পারেন যে শ্রাবণী বাজারে গেছে। উনিও বাজারের দিকে যান, আর সেদিনই উনি শ্রাবণী আর অমিতকে একসাথে দেখে ফেলে। লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছো, তাই না? তাও একটা 7 বছরের ছোট ছেলের সাথে। ছি! আরে তোমার একটা 11 বছরের ছেলে আছে, সেটা তো মাথায় রাখা উচিত ছিল। আরে এমন কি পিরিত উতলে উঠলো তোমার যে ওর প্রেমে পড়লে? আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দেবো তোমায়? শোনো, আজকের পর এ বাড়ি থেকে তোমার বেরোনো বন্ধ।
এমনকি মাকে দেখতেও তুমি যাবে না। মধু ওই তোমার বন্ধু আছে না অপর্ণা, ওকে বলবে তোমার মায়ের খেয়াল রাখতে, যত টাকা লাগে আমি দেব, কিন্তু তুমি তুমি এই বাড়ি থেকে বেরোবে না। আর হ্যাঁ, এটা ভেবো না আমি সবকিছু ভুলে তোমাকে ক্ষমা করে দেব। এরপরেও যদি তুমি ওই ছেলেটার সাথে কোনো রকম সম্পর্ক রাখো, এর ফল খুব খারাপ হবে। বেহায়া, নিজের মান সম্মান তো খুইয়ে এসছিস, কিন্তু এই গ্রামে আমার মান সম্মান আছে, একটা নাম আছে আমার। তাই তোকে ভালোভাবে বোঝাচ্ছি, নিজের গন্ডি পেরোস না। তুই তোর বান্ধবী না অপর্ণা? দেখো অমিত, আমি বন্ধু বলেই বলছি। তুমি বিবাহিত আর ওরও একটা সংসার আছে, ওর একটা বাচ্চা আছে। আমার কথা শুনো, ওর জীবনটা নষ্ট করো না, ভুলে যাও। আর আমার ভালোবাসা, আমি ওকে খুব ভালোবাসি অপর্ণা। তুমি ওকে ভালোবাসো তাই ওর স্বামী ওকে ছেড়ে দেবে নাকি? ভালোবাসি। অপর্ণা, তুই সাহায্য করলে কিছু একটা হতে পারে। কি হতে পারে? আমি কি করতে পারি অমিত? শ্রাবণীর বড়কে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না। তুই তোর বান্ধবী, ওর মায়ের খেয়াল রাখিস, তুই তোর বাড়ি যেতে পারিস। আর তাতে কি হবে? তুই আমাদের কথা বলিয়ে দিবি। আর ওর স্বামী যদি জেনে যায়? জানতে পারবে না, ফোনটা তোর আর সিমটা আমার নামে। তুই তোর বান্ধবী, তুই সবকিছু করতে পারিস। অপর্ণা, না বলিস না, আমরা একে অপরকে খুব ভালোবাসি। খালি বিয়ে করেই ফেঁসে গেছি, আমরা এবার মুক্তি চাই। অপর্ণা, আমি হাত জোড় করছি, প্লিজ একটু সাহায্য কর, প্লিজ, না বলিস না অমিত, প্লিজ। আর তুমি ওদের দুজনের মধ্যে কথাবার্তার চ্যানেল খুলে দিলে। শ্রাবণীর বাড়িতে আসা যাওয়া করো, কে তোমাকে সন্দেহ করবে, তাই তো? এখন তুমি বলো মার্ডারের প্ল্যানিং কি করে হয়েছিল, আর তাতে তোমার কি রোল ছিল? না সাহেব, এই মার্ডারের ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি তো শুধু ওদের দুজনকে ফোনে কথা বলিয়ে দিতাম, আর আমি তো সবকিছু মার্ডার হয়ে যাবার পরে জানতে পেরেছি। আর আমি সব জানতে পারার পরে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সাহেব। আমি জানতাম যে আমিও ফেসে যাব, তাই তো আমি শ্রাবণীর সাথে দেখা করতেও আসিনি। এই সময় অমিত কোথায়? আমি জানি না সাহেব। মিথ্যে বলছো, তুমি ভালোভাবেই জানো অমিত কোথায় লুকিয়ে আছে। এই দেখো, তুমি অমিতের সঙ্গে কথা বলেছো, ও বিভিন্ন নম্বর থেকে তোমাকে ফোন করেছে, আর সেগুলো এখন সব সুইচ অফ। তবে আমরা জানি যে ওই সমস্ত নম্বরগুলো অমিতেরই। দেখো অপর্ণা, আমাদের অমিতকে চাই যে কোনো মূল্যে। শ্রাবণীকে আমরা দেখছি, আর ফাঁসবে তুমি। 4-5 বছরের জেল তো হবেই, তোমার বাঁচার কোনো রাস্তা নেই। অমিতকে ফোন করে বলো যে তুমি ওর সঙ্গে দেখা করতে চাও, এক্ষুনি। হ্যালো, আমি অপর্ণা বলছি অমিত। তোমার সাথে দেখা করতে চাই। কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। অমিত, পুলিশ মনে করছে যে হামলাটা কোনো গ্যাং করেছে। তোমাকে বা শ্রাবণীকে কেউ সন্দেহ করছে না। শ্রাবণী কেমন আছে? ওর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। একবার কোনো রকমে কথা হয়েছে। ও একটা চিঠি দিয়েছে, তোমাকে দেওয়ার আছে। ঠিক আছে, ওই বেহালার বাইরে আমার যে জমিটা আছে চিনিস তো, তুই ওখানে চলে আয়। কটার সময়? এই ধর 4টে নাগাদ। ঠিক আছে।
যখন অপর্ণা স্টোরি শোনাচ্ছিল তখন আমার সন্দেহ হচ্ছিল যে ও অমিত আর শ্রাবণের প্রেম কাহিনী বানাচ্ছে, কিন্তু যেই অমিত চিঠির কথা শুনেই হ্যাঁ বলল তখনই বুঝে গেছি যে ও মিথ্যে বলছে না। অদ্ভুত জগৎ স্যার, কোনো স্ত্রী তার স্বামীকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য এতটাও নিচে নামতে পারে? সঞ্জীব, দে তাড়াতাড়ি চিঠিটা দে। শ্রাবণী কেমন আছে? তোর সঙ্গে কথা হয়েছে? ও কি বললো? আরে বলবি তো কি বললো? আরে কিছু বলবি তো। অপর্ণা কি হয়েছে? এদিক ওদিক কি দেখছিস তুই? শ্রাবণী বাগচি, তোমার প্ল্যান একেবারে সফল হয়ে যেত সেদিন রাতে যদি না তোমার ছেলে সুমিত ওই অমিতকে চিনে না ফেলতো। মা, কিসের প্ল্যান? পুলিশ আঙ্কেল, কি হয়েছে? আপনি আমার মাকে কেন নিয়ে যাচ্ছেন? মা মা মা, তুমি কোথায় যাচ্ছ? তোমরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও মা, মা দাঁড়াও না, কোথায় যাচ্ছ মা? মা মা দাঁড়াও, দাঁড়াও, যেও না মা, মা। ওই হুমকি দেওয়া চিঠি, 50,000 টাকার ডিমান্ড, এসব মধুসূদনকে রাস্তা থেকে সরানোর প্ল্যানকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা। তোমাদের প্ল্যান ছিল যে শ্রাবণী বাথরুমে যাবার জন্য বাড়ির বাইরে বেরোবে সঙ্গে স্বামী মধুসূদনকে নিয়ে, আর তখন তুমি আর তোমার ভাড়ার গুন্ডারা ওদের উপর হামলা করবে, তাই তো? বুঝতে কোনো ভুল হয়নি তো আমার? ঠিক আছে। শ্রাবণী, আমায় ভুল বোঝো না। যদি দুজনকে একসঙ্গে থাকতে হয় তাহলে এটাই একমাত্র রাস্তা। বুঝতে পারছি। তবে 15ই জুলাই রাত্রি 2:30টায় ওকে বাইরে নিয়ে এসো, আমরা ওখানেই অপেক্ষা করব। ঠিক আছে। যেমন ভাবে পারো মধুসূদনকে নিজের সঙ্গে নিয়ে আসবে। ও যেন বুঝতে না পারে তুমি এই ব্যাপারটার মধ্যে আছো। বাকিটা আমি বুঝে নেব। ও এবার যে কোনো সময় বাইরে বেরোবে। চলো।
কি হলো আবার? বাথরুম যাব। তুমি যাবে সঙ্গে? হ্যাঁ চলো। শ্রাবণী বাথরুম থেকে বেরোনোর পরেই দুজনের ওপর ঝাঁপিয়ে পড়বে। সবকিছু পারফেক্ট প্ল্যান মতন চলছিল, কিন্তু তোমার ওই ভাড়ার গুন্ডারা ওরাই শেষ পর্যন্ত ছুরিটা মারলো, তোমার সঙ্গেই বেইমানি করলো। মধুসূদনকে খুন করবার পর শ্রাবণী ওদের শিকার হলো। তোমাদের প্রত্যেককে আমি 15,000 টাকা করে দেব, আর বাড়িতে যা জিনিসপত্র পাবে সেসব তোমাদের। আমি শুধু মধুসূদন বাগচিকে আমার রাস্তা থেকে সরাতে চাই। ঠিক আছে, বলো কাজটা কবে করতে হবে? 1 সপ্তাহ পরে। চলো চলো এখান থেকে চাই, যদি কেউ এসে যায়। এবার দাঁড়া, এখন একটা কাজ বাকি আছে। কি? আমরা এসব করতে আসিনি। এই যদি এটা করতে না চায় ওকে অন্য ঘরে নিয়ে যা। জানি যা। জানি তোমরা এগুলো ঠিক করছো না। তুমি শুধু মধুসূদন বাগচিকে মারবার প্ল্যান করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত তোমার গুন্ডারাই তোমাকে ধোঁকা দিল। আরে জানোয়ার, আমি তোকে ভরসা করেছিলাম, আর তুই আমার সঙ্গে বেইমানি করলি। ওই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল, আর তুই। আব্বে শোন, ভেতরে জহর হয়ে গেছে। এখন তো শুধু একটাকে মেরেছি, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে তোকেও এখানে পুঁতে দেবো, বুঝলি? আমার তাতে কিচ্ছু যায় আসে না। সব অপরাধীকে মূল্য চোকাতে হয়, পাশা পাল্টায়। যে অপরাধ করে তাকেই ভুগতে হয়। একটা অবৈধ সম্পর্ক যার থেকে জন্ম নিল অপরাধের ষড়যন্ত্র। খুব বুদ্ধি করে সমস্ত প্ল্যান করা হয়েছিল। প্রথমে হুমকি চিঠি এলো, যাতে একটা বড় অঙ্কের টাকা চাওয়া হলো, যেই টাকা কেউ নিতে এলো না, যাতে এটা মনে হয় যে এই কাজটা মুক্তিপণ আদায়কারী কোনো দলের কাজ। যদিও এই কাজের একটাই উদ্দেশ্য ছিল, বিয়ের বন্ধনে আটকে পড়া একজন মহিলা নিজের স্বামীকে পথ থেকে সরাতে চাইছিল। কিন্তু যে অপরাধীদের ভাড়া করে আনা হয়েছিল তারা আরেকটা ঘৃণ্য অপরাধ করে বসলো। এই অপরাধটা হয়তো চাপাই পড়ে যেত যদি না মধুসূদনের ছেলে একজন অপরাধীকে চিনে ফেলত। যে 5 জন দাগী আসামি এই অপরাধে যুক্ত ছিল, শ্রাবণী আর অমিত গ্রেপ্তার হওয়ার কিছুদিন পরেই তারাও ধরা পড়ে যায়। ওই 5 জনকে আইপিসির 396 নম্বর ধারা অর্থাৎ খুন এবং ডাকাতি, আর আইপিসির ধারা 376 সাবসেকশন 2 অনুযায়ী গণধর্ষণের জন্য গ্রেফতার করা হয়েছে। অমিত আর শ্রাবণীর বিরুদ্ধে আইপিসির 396 নম্বর ধারা অর্থাৎ খুন আর ডাকাতি, আর আইপিসির ধারা 120B মানে ক্রিমিনাল কনস্পিরেসি অনুযায়ী চার্জ গঠন করা হয়েছে। এই কেসের চার্জশিট কোর্টে জমা দেওয়া হয়েছে, আর সমস্ত অপরাধী এখন কারাগারে রয়েছে। অমিত আর শ্রাবণীর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, আর এখন এই কেস আদালতের বিচারাধীন। ক্রাইম নেভার পেজ, অপরাধী কখনো ছাড়া পায় না, আর প্রত্যেকটা অপরাধ এটা প্রমাণ করে যে মূল্য ঠিক দিতেই হয়। কিন্তু অপরাধের চোরাবালিতে নামা প্রত্যেকটা ব্যক্তি এই ভুল ধারণা নিয়েই বাঁচে যে তার প্ল্যানিং পারফেক্ট। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, যদি আপনি কোনো সম্পর্কের বন্ধন থেকে মুক্ত হতে চান তাহলে সঠিক পথ খুঁজুন, অপরাধের পথ নয়। বিকজ ক্রাইম নেভার পেজ।